ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের জন্য তোমরা সবাই বাসায় আছো। বাসায় থাকলেও তোমাদের পড়াশোনাকে আরেকটু মোটিভেটেড করার জন্য আমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। অনলাইন ক্লাসে তোমরা সবসময় যে কাজটি করে থাকো সেটা হচ্ছে অনলাইন ক্লাসে তোমাদের আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে উঠেছো। ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাস একটি অলরেডি আমরা নিয়েছি। আজকে আরেকটি ক্লাস আমরা করব, সেটা হচ্ছে জেনেটিক বস্তু বা বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়ালস। আমি তাসলিমা আফরোজ, লেকচারার, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের বায়োলজির শিক্ষক। তোমাদের প্রতিনিয়ত নবম দশম শ্রেণীতেও তোমরা আমার বায়োলজি ক্লাসগুলো করেছো। আমার বায়োলজি ক্লাস করার কিছু রুলস এবং রেগুলেশন আছে, তোমরা সেটা জানো। এবং বায়োলজি ক্লাসে তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে তোমাদেরকে অন্য কোনো টিচারের সহযোগিতা নিতে হয় না। আমরা যে ক্লাসটা আজকে করবো দেখো, সেটা হচ্ছে জীববিজ্ঞান একাদশ প্রথম কন্টেন্ট প্রস্তুত করেছি। চিত্রগুলো লক্ষ্য করো। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ? গরু আর বাছুর দেখতে পাচ্ছ, কিন্তু এরা একই রকম। আরেকটা আমরা কি দেখতে পাচ্ছি? মুরগি ও ছানা। মুরগি যেরকম, ছানাটা ঠিক সেই রকম। তাহলে এদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। গরু আর বাছুরের মধ্যে যেরকম সাদৃশ্য রয়েছে, মুরগি এবং মুরগির ছানার মধ্যেও সেরকম সাদৃশ্য রয়েছে। সিংহ তার শাবক একই রকম, হাতি এবং তার বংশধর একই রকম। তাহলে বাবা মার বৈশিষ্ট্যকে সন্তানের মধ্যে নিয়ে আসা, বাবা মা বৈশিষ্ট্যকে সন্তানের মধ্যে নিয়ে আসে কে? বংশগতীয় বস্তু বা জিন। দেখবে তোমার চেহারার সঙ্গে তোমার আব্বু অথবা আম্মুর চেহারার কিছু না কিছু মিল আছে। তোমাদের কুকড়ানো চুল অথবা কালো চুল, চোখ, গায়ের রং, অনেক কিছু যে তোমাদের মিল আছে, এই মিলগুলোকেই বলা হয় বংশগতীয় বস্তু বা জিন। আজকে আমরা পড়বো জেনেটিক ম্যাটেরিয়াল, বংশগতীয় বস্তু। তাহলে এই যে আমরা আজকে ক্লাসটা করব, এই ক্লাস করলে আমরা কি কি জানতে পারবো? আমরা জানতে পারবো জিন কাকে বলে, এটার প্রকারভেদ কি, ডিএনএ এবং জিনের যে বস্তুগুলো আছে, জিন বংশগত যে দুটি মেইন বস্তু, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। এখান থেকে আমরা ডিএনএ, তোমরা 9-10ও পড়েছো, ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ডিএনএ ডাবল হেলিক্স মডেল এবং ডিএনএ ভৌত গঠন, ডিএনএ রাসায়নিক গঠন। তাহলে আমরা এই চারটা জিনিস একটু দেখি। তাহলে কোষের বংশগত বস্তুর অবস্থানটা কোথায়? কোথায় এটা অবস্থান করে? নিউক্লিয়াসে। তাহলে প্রথমে আমরা দেখো একটা কোষ দেখতে পেলাম, সেখানে থেকে একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে আছে কি বলতো? ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের মধ্যেই থাকে জিন, আর জিনের মধ্যে থাকে ডিএনএ। তাহলে আমরা কি বললাম? যে কোষীয় বংশগত বস্তুর অবস্থান হচ্ছে কোষের নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। এরপর তাহলে কি একটা একক কাজ তোমরা করো, যে জিন কাকে বলে? তাহলে জিন কাকে বলবে, যে এটা কোথায় থাকে, এটার কাজটা কি? আসলে কি আমরা যে বলি যে আগে যে ছোটবেলায় শুনেছিলাম জিনে ধরে ভূতে ধরে, আসলে কি শব্দটা সেরকম? আসলে কিন্তু সেরকম না। জিন হচ্ছে যে আমাদের প্রত্যেকের দেহে এটা থাকবে। আমাদের প্রত্যেকটা দেহে কোষ আছে, কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, আর ক্রোমোজোমের মধ্যে জিন আছে। তাহলে একটু চিন্তা করি যে জিন কাকে বলে। এবার একটু মিলিয়ে নাও, তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো, আবার তোমরা মিলিয়েও নিতে পারো। দেখো এখানে কি বলেছে? সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল। কি প্রজননশীল? স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহককে বংশগতীয় বস্তু বা জিন বলে। তাহলে কোষটা হবে কিরকম? সজীব। আর অবস্থান কি হবে? স্বপ্রজননশীল, মানে নিজে নিজে প্রজনন করতে পারে, পরিব্যক্তিক্ষম এবং যাবতীয় জৈবিক কাজে নিয়ন্ত্রক। আমাদের যতগুলো জৈবিক কাজ আছে এগুলো সবগুলো নিয়ন্ত্রক করে, এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে, যে দাদা দাদি এরকম ছিল,
তারপর বাচ্চারা এরকম হয়, আবার বাবা মা এরকম ছিল, তার নাতি নাতনিরা এরকম হয়েছে। এই যে বংশগত বৈশিষ্ট্য ধারক আর বাহক, এটাই হচ্ছে জিন। এরপরে দেখো, হ্যাঁ, দুজন বিজ্ঞানীকে আমরা দেখতে পাচ্ছি, দুজন মানুষের ছবি, এরা দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে ওয়াটসন, আরেকজনের নাম ক্রিক। এরা দুজন কি করে, এরা দুইজন এই বিজ্ঞানী দ্বয় কর্তৃক এই ডিএনএ মডেলটা আবিষ্কৃত হয়েছে। ওনারা দুইজন এই ডিএনএ একটি মডেল তৈরি করেছেন। তাহলে জেনেটিক বস্তু কয় প্রকার বললাম আমরা? জেনেটিক বস্তু জানলাম যে কয়রকম হতে পারে, দুই রকম, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ এর ভৌত গঠন, তাহলে আমরা এখন ডিএনএ এর ভৌত গঠনটা একটু দেখব। দেখো, ডিএনএ কে বলা হয় দ্বিবিন্যাস, মানে দুইটা সূত্র পেঁচানো সিঁড়ির মতো পরস্পর বিপরীত অবস্থান করে। পরস্পর কোথায় অবস্থান করে? বিপরীত অবস্থান করে, ডবল হেলিক্স গঠন করে। তাহলে কি বলছে যে দুইটি সূত্র পেঁচানো সিঁড়ির মতো পরস্পর বিপরীত অবস্থান করে, ডাবল হেলিক্স গঠন করে। এরপর দেখো, হেলিক্সের প্রতিটি ঘূর্ণয়ন, এই যে উপর থেকে নিচে যে একটা করে ঘূর্ণয়ন দিচ্ছে, প্রতিটি ঘূর্ণয়ন হলো 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট। কত? 34। এরপরে দেখো কি বলেছে, ডবল হেলিক্সের ব্যাস সর্বদা কত হবে? এই যে ব্যাস, এই যে প্রত্যেকটা দেখো গ্রিন সিগন্যাল দেখাচ্ছে যে ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই যে এর উপরে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এটাকে আমরা কি বলি? অ্যাংস্ট্রম। এরপরে কি বলতেছি যে বেস জোড়াগুলো পরস্পর থেকে কত মিটার দূরে? এই যে ছোট ছোট দেখো গ্রিন আর রেড দুটার মধ্যে যে বেস আছে, এই বেসগুলো থেকে একজন আরেকজনের থেকে কতটুকু দূরে? 3.4 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থান করে। এরপরে কি বলেছে যে একটি পূর্ণ ঘূর্ণায়নে কয়টি থাকে? 10টি নিউক্লিওটাইড অবস্থান করে। একটা ঘূর্ণায়ন করতে কয়টা নিউক্লিওটাইড লাগবে? 10টি। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন, তোমরা যারা যারা আমার সামনে দেখছো ভিউয়ার্স, তারা তোমরা সবাই কি করবে, তোমরা একটা, যদি ক্লাসে থাকতে তোমাদের একটা গ্রুপ ক্লাস দিতাম, সেটা হচ্ছে বংশগত বস্তু ডিএনএর প্রধান ভৌত গঠনগুলো লিখো। তাহলে আমরা যদি লিখি তাহলে সেটা আনসারটা কিরকম হবে? উত্তর সাথে একটু মিলিয়ে দেখি যে দুটি সূত্র কি হবে? পেঁচানো সিঁড়ির মতো হবে। কিসের মতো হবে? পেঁচানো সিঁড়ির মতো। আর পরস্পর বিপরীত অবস্থান করবে, সেটা হবে ডবল হেলিক্স। সূত্র দুটি বিপরীতমুখী হবে, একটি 5 প্রাইম 3 প্রাইম যদি হয়, তাহলে অন্যটা যেহেতু বিপরীত হয়ে থাকবে, তাহলে তারপরটা হবে 3 প্রাইম 5 প্রাইম। তাহলে ডবল হেলিক্সের ব্যাস সর্বদা কত হবে বলেছিলাম? হ্যাঁ, ডাবল হেলিক্সের ব্যাস হবে 20 অ্যাংস্ট্রম। তাহলে বেস জোড়াগুলো পরস্পর থেকে কত হবে বলো তো? এর আগের স্লাইডে তোমরা দেখেছো 3.4 অ্যাংস্ট্রম। একটি পূর্ণ ঘূর্ণায়নে 10টি নিউক্লিওটাইড অবস্থান করে। হেলিক্সের প্রতিটি ঘূর্ণায়ন বলেছে কি 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট। এরপরে আমরা দেখব ডিএনএ রাসায়নিক উপাদানের নাম এবং এদের অবস্থান। যে অজৈব ফসফেট 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, তাহলে অজৈব ফসফেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো? আগের স্লাইডে যদি আমরা চলে যাই, দেখো অজৈব ফসফেট, এই জায়গাটা যদি আমি ক্লিক করি, দেখো অজৈব ফসফেট গুলো কি কি? পেন্টোজ সুগার। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? অজৈব ফসফেট, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, হাইড্রোজেন বন্ড। উপাদানগুলো অবস্থান দেখতে দেখতে ক্লিক করতে হবে, ক্লিক করলে এগুলো দেখা যাবে। দেখি হাইড্রোজেন বন্ড গুলো কিরকম, এইরকম। তারপর দেখি নাইট্রোজেন বেসটা কিরকম, এরকম। তারপরে দেখি পেন্টোজ সুগার কিরকম, এরকম। অজৈব ফসফেট কিরকম, এইরকম। আবার দেখো অজৈব ফসফেট কোনগুলো? এইগুলো। পেন্টোজ সুগার কোনগুলো? এইগুলো। নাইট্রোজেন বেস কোনগুলো? এইগুলো। অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই চারটা হচ্ছে ডিএনএ নাইট্রোজেন বেস। আর হাইড্রোজেন বন্ডগুলো কোনগুলো? এগুলো। আবার দেখো অজৈব ফসফেট কোনগুলো? এইগুলো। পেন্টোজ সুগার দেখো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, সবগুলো সুগার এস দিয়ে দেখানো হয়েছে, 5 কার্বনে দেখে এরকম একটা পঞ্চভুজের আকার, মানে যেহেতু এটাকে আমরা পেন্টোজ সুগার বলছি, এজন্য এটা 5টা পঞ্চভুজ। আর নাইট্রোজেন বেসগুলো কোনটা? এই যে নাইট্রোজেন বেসের মধ্যে দেখো অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আবার দেখো সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন বিপরীতভাবে অবস্থান করছে। হাইড্রোজেন বন্ডগুলো দিয়ে এগুলো সংযুক্ত। তাহলে আমরা কি কি জানলাম? যে না, ডিএনএ রাসায়নিক উপাদানগুলোর মধ্যে আছে অজৈব ফসফেট, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং হাইড্রোজেন বন্ড। নাইট্রোজেন বেজের মধ্যে আছে কি বললাম আমরা? নাইট্রোজেন বেজের মধ্যে আমরা বললাম যে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আবার সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন।
এরপরে স্লাইডে আমরা চলে যাব। দেখো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে বংশগত ডিএনএ রাসায়নিক গঠনগুলো কি। এই যে ডিএনএটাকে বললাম যে ডিএনএ কি কি রাসায়নিক গঠন আছে সেগুলো যদি আমরা একটু মিলিয়ে নিই তাহলে কি বলবো, নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। তারপর আবার কি বললাম যে সুগার, পেন্টোজ সুগার আর ফসফেট বেস। তাহলে কি বললাম যে দুইটি কি হবে, ডিঅক্সিরাইবোজ সুগার আর ফসফেট, ডিঅক্সিরাইবোজ সুগার আর একটা হচ্ছে ফসফেট। ধাপগুলো কি বলছি, নাইট্রোজেন বেস কি থাকবে, পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিন এবং পাইরিমিডিন। বেসগুলো আবার কি হবে, হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। এবার এতক্ষণ তো তোমরা অনেক পড়াশোনা করলে, এখন তোমাদের একটু মূল্যায়ন করতে হবে। দেখি তোমাদের মূল্যায়নে কিরকম হয়। কোনটিকে বংশগত ভিত্তি হিসাবে অভিহিত করা হয়, কোনটিকে বলো তো বংশগত বস্তু। দেখি ক্রোমোজোম, ইয়েস ক্রোমোজোম হবে। তারপর ডবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ গঠনের উপাদান কি কি আছে, ডিএনএ কি আছে, রাইবোজ সুগার আছে নাকি ডিঅক্সি রাইবোজ সুগার আছে আর কি আছে, ফসফেট আছে। তাহলে উত্তর হবে 1 এবং 3। তাহলে এই দুটো তোমরা সবাই পারলে। এরপরে নিতে চলে যাই, বাড়ির কাজ তোমাদের কি থাকবে, তোমাদের বাড়ির কাজ থাকবে ওয়াটসন আর ক্রিকের বংশগত বস্তু বা ডিএনএ মডেল অনুসারে এই উপাদানগুলো রেখাচিত্র অবস্থান করে একটি পোস্টার অঙ্কন করে নিয়ে আসবে। তো তোমরা যে হোমওয়ার্কটা করবে, যেহেতু তোমরা এখন বাসায় আছো, তো হোমওয়ার্কটা করে তোমরা অবশ্যই আমাকে দেখাবে। তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে অথবা ফেসবুক মেসেঞ্জার যেভাবেই হোক মেল করতে পারো, আর আমাকে ফোন করে তোমরা জানাবে। তোমাদের সাথে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ, তোমাদের সাথে যোগাযোগ থাকবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং করোনা ভাইরাসে যখন তোমরা বাইরে যাবে তখন মাস্ক পরবে এবং হাত ধুবে বারবার। আর অবশ্যই যদি হোমিও হলে করোনা ভাইরাসের অ্যান্টিডোট খাবে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।